সেনা কর্মকর্তারা সরাসরি সেনাপ্রধানকে বলেন, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা আপনার সাথে আছি, আমরা কেবলই আদেশের অপেক্ষায়। কোন আদেশের অপেক্ষায় তারা আছেন? সেনাপ্রধান তার সেনাবাহিনী নিয়ে এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। ঢাকায় ৪৬ ব্রিগেড নামিয়ে দিয়েছে এবং হঠাৎ করে রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল। সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন কেন হঠাৎ করে সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো? ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন। হয় তাকে এখন পদত্যাগ করতে হবে অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নেই। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন, সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছে। তাদেরকে এই যে নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। ঠিক আছে, আমরা এটাই বলছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আজকে কঠোর সিদ্ধান্ত এবং তারপর আজ রাতে মানে আজ হচ্ছে গিয়ে ২১শে মে এবং অফিসিয়ালি ২২শে মে পড়ে গেছে রাতের দিকে, কিন্তু সেনাপ্রধান তার সেনাবাহিনী নিয়ে এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। ঢাকায় ৪৬ ব্রিগেড নামিয়ে দিয়েছে এবং ২৩ থেকে ২৪ জন সন্ত্রাসবাদী মানে জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে রায়ের বাজার সেই জায়গাতে। এইটাই তো দরকার ছিল, শুধু এখানেই থামলে চলবে না, ৫ই আগস্টের পর জেল ভেঙে প্রচুর সন্ত্রাসী জঙ্গি তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। দেরিতে হলেও সেনাপ্রধান বুঝেছেন, এবার কিন্তু এই রাতে তার স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে। মানে এক প্রকার বলা যেতে পারে এবার বাংলাদেশে ময়দানে নেমে পড়েছে সেনাবাহিনী, যেটা আমরা বারবার বলছিলাম। ময়দানে যদি ৫ই আগস্টের আগে নামতো বা সেই সময়টায় নামতো তাহলে এই দিনটা বাংলাদেশের কাছে আসতোই না। কিন্তু ভালো হয়েছে সেনাবাহিনীও না নেমে আর এই যে সিচুয়েশনটা বাংলাদেশের সাধারণ মানুষকে দেখিয়ে দিয়ে গেল, তাতে উপকারটা কী হলো বলুন তো? ভারত বয়কট, শেখ হাসিনা, আওয়ামী লীগ, এরা জাতির শত্রু, দেশের শত্রু, মুজিবুর রহমান উনি বাংলা শত্রু, এই সমস্ত এতদিন করে বেড়াতো, এখন মাঠে দাঁড়িয়ে বুঝতে পারছে কে কার শত্রু, প্রত্যেকে টার্গেটেড। এটা ঘটনা। এই জঙ্গিদেরকে যে ছেড়েছিল তাদেরকে এবার ধরে জেলে পড়ার সময় হয়েছে এবং কিছু মানুষ মরবে, কিছু জঙ্গি সন্ত্রাসী মরবে, এবার গুলিতে মরবে, সেনাবাহিনীর গুলিতে মরবে। লিখে রাখুন, কাল পরশুর মধ্যেই হয়তো ২-৩টে লাশ পড়ে যাবে, আরও বেশি পড়তে পারে। দিল্লিকে চিঠি লিখেছে মোহাম্মদ ইউনূসের তরফ থেকে যে ব্যবসা বা এই ধরনের বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যখন আপনি গিয়ে বারবার বলছিলেন চায়নায় যে 7 সিস্টার নিয়ে নেবো, ইভেন ৫ই আগস্টের পর ৮ই আগস্টে এই যে ক্ষমতায় এলেন মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে, তখন একবারও কি কখনো কারুর মতামত নিয়েছিলেন? তখন কি ভারতকে বলেছিলেন যে আসুন একটু আলোচনা করি আমরা কিভাবে বাংলাদেশের উন্নতি করতে পারি? শেখ হাসিনা কি করে গেছিল? এর আগে তো শেখ হাসিনা সম্পর্কে অনেকে বলতো যে শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছে। শেখ হাসিনা চলে এসেছে, এখন সবাই জানতে পারছে, যখন বন্ধ করা হচ্ছে সমস্ত কিছু, এদের মাথায় হাত বাংলাদেশের মানুষ। আরে বাবা, আমরা তো জানতাম যে শেখ হাসিনা সমস্ত কিছু ভারতকে সুবিধা দিয়েছে, এখন তো দেখছি যে বাংলাদেশই সমস্ত সুবিধা পেত। ভারত নিজেকে স্যাক্রিফাইস করে বাংলাদেশকে সুবিধা দিয়েছে গার্মেন্টসের। ওই যে একটা কথা বলি আমি বারবার, লেবু চটকাতে তেতো হয়, বন্ধ করে দিয়েছে সব, আরও বন্ধ। আকাশ বন্ধ করলে কি করবেন? আপনাদের মধ্যে থেকে কিছু ফালতু থার্ড ক্লাস পার্সন বলবে হ্যাঁ বন্ধ করে দিন, আমাদের কিছু চাইবে না। তারা জানেই না অর্থনীতি কাকে বলে, দেশ কাকে বলে। তারা হচ্ছে ফালতু লেভেলের চায়ের দোকানে আড্ডা মারে, জীবনে কোনোদিন কাজ দিয়ে তার বাবা কামায়, হয়তো তার পয়সায় বসে খায়, তারা গিয়ে ফেসবুক বা ইউটিউবে এসে এমন কমেন্টস করে। ওয়াকারুজ্জামান স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে আজকে রাতের থেকেই। আচ্ছা, জয়দা আসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়দা কিন্তু ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। উনি যেখানে আছেন অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জানার দরকার নেই, আর যারা জানেন তাদের কানে কানে বলে দিন উনি কোথায় আছেন। ওকে, আমার ভিডিওতে এখন বলার দরকার নেই। উনি পুতুলদির সঙ্গে দেখা করবেন, মানে শেখ হাসিনার মেয়ের সঙ্গে, মানে বোনের সঙ্গে জয়দা দেখা করবেন এবং মায়ের সাথে দেখা করবেন। তারপর বাংলাদেশে কখন যে প্রবেশ করবেন আপনারা বুঝতে পারবেন না। খেলা কিন্তু অনেক বড় শুরু হয়ে গেছে। অনেকে বলে না, আপনি তো বলেছিলেন বা আপনারা তো বলতেন যে ডিসেম্বরে ঢুকবে। আরে বাবা, অত তাড়াতাড়ি নয়, ডিসেম্বরে ঢুকবে, জানুয়ারিতে ঢুকবে, ওগুলোই ছিল হচ্ছে গিয়ে আসল খেলা। এখন ওই যে বলছি এটাও খেলা, কখন ঢুকবে আপনিও জানেন না, আমিও জানি না। ওই যে 7 তারিখে আমরা মক ড্রিল করবো আর 6 তারিখে রাত্রিবেলায় 9খানা গোষ্ঠীর পিন্ডি চটকে দিলাম পাকিস্তানে, আমাদেরও ওরকমই হবে বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে।
শেখ হাসিনা আসছে, আসবে, কাল আসবে, পরশু আসবে, এই ঢুকবে, এই করবে, ওই করবে, এই করতে করতে কবে যে ঢুকে যাবে আপনারাও ধরতে পারবেন না। এটাই হচ্ছে কি আসল খেলা। আপনারা যদি জেনেই যান যে আজকে ঢুকবে, কালকে ঢুকবে, তাহলে আমাদের আর বসে থাকার তো কোনো লাভ নেই। আর আপনাদেরও তো বেশ কিছু লোক বসে আছে না তার ক্ষতি করার জন্য। যাকে আমরা সম্মান দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের একেবারে মায়ের মতো করে আমরা রেখেছি, তাকে আপনাদের হাতে আমরা তুলে দিতে পারবো না? বাবা, আগে দেখে নেব যে সে মায়ের যোগ্যতা আপনারা দিতে পারেন কিনা। জয়দা আসছে, এসে তারপরে আমাদের ম্যাডামকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে কখন যে প্রবেশ করে যাবে বুঝতে পারবে না। যদি ভাবেন যে ভুলভাল বলছি তাহলে বুঝে নিন আপনাদের ব্যাপার। ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন। হয় তাকে এখন পদত্যাগ করতে হবে, অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। এর কোনো বিকল্প নেই। দর্শক, নিশ্চয়ই একটা নোট, বিভিন্ন পয়েন্ট আপনারা সবাই হোয়াটসঅ্যাপে পেয়েছেন। আমি বিশ্বাস করি যে যারা সচেতন তারা পেয়েছেন। এটা হাজার হাজার নোট ছড়াছড়ি হয়েছে। তবে এগুলো গুজব বা অবান্তর এটা বলবো না, এর মধ্যে ভিত্তি আছে। ভিত্তিটা হলো এই করিডোর ইস্যুতে একটা টান উত্তেজনা, যে করিডোর যদি দেওয়া হয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতির মতো সৃষ্টি হবে। আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন পরিস্থিতির মধ্যে আজকে তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের সারমর্ম হচ্ছে এই যে না কোনো সামরিক যুদ্ধ, অস্ত্র সরবরাহ এসব উদ্দেশ্যে করিডোর না, নিতান্তই মানবিক, একেবারেই মানবিক, এবং এটা হচ্ছে জাতিসংঘের প্রস্তাব, বাংলাদেশের কিছুই না। এবং যখন কি জাতিসংঘ কোনো ত্রাণ পাঠাবে তখন বাংলাদেশ অংশে বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তারা সেটা চেক করবে এবং কোনোভাবেই নতুন করে কোনো মানে কেউ ঢুকতে পারবে না। এই সমস্ত নানান ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই ব্যাখ্যা দেওয়ার পেছনের প্রেক্ষাপটটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক পর্যায়ে অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ করেছে করিডোর ইস্যুতে। সরকার তখন কিন্তু চুপ থেকেছে। চুপ থাকার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ, একটা করিডোরের ব্যাপারে কমিটমেন্ট করা হয়েছে। কার সাথে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, সামনে জাতিসংঘ। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে এই অঞ্চলে একটা অবস্থান যারা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তার বিপক্ষে কারা থাকবে? বিপক্ষে থাকবে হচ্ছে চীন এবং একই সঙ্গে ভারত। ভারত এবং চীন কখনোই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করুক। কিন্তু মানবিক করিডোরের নামে তেমন একটি অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল সরকারের কেউ কেউ। আমি যেহেতু বলবো না যে একেবারে হয়ে গেছে, কারণ আমার কাছে কোনো নোট নেই, কিন্তু এটা আপনারা সবাই জানান। যার কারণে একটা বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ রিয়াক্ট করেছে যে এত স্পর্শকাতর একটা বিষয় সেনাবাহিনী জানলো না। আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তো বলেছে যে সর্বদলীয় বৈঠক অথবা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের একটি সিদ্ধান্ত সরকার কোনোভাবেই নিতে পারে না। না শুধু করিডোর, শুধু না, এই যে সমুদ্র বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া, এটাও একেবারে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এই কাজগুলো অনেকে মনে করেন সবগুলো করা হচ্ছে নির্দিষ্ট একটি দেশের স্বার্থে, এবং তার পেছনের কারণ হলো যাতে তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা যায়। যার জন্য নির্বাচন ইস্যুতে এত চাপের পরেও বলা হচ্ছে না যে কখন নির্বাচন, কিভাবে নির্বাচন, বারবার শুধু ওই ডিসেম্বর টু জুন এই কথাবার্তাগুলি বলা হচ্ছে। যাই হোক, পরিস্থিতি এমনই যে এখন সেনাবাহিনীর কিছুটা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে কেউ কেউ বলছেন যে ৮-৯ মাস ধরে তারা পরিশ্রম করছে কিন্তু তারা সহায়তা পাচ্ছে না।